নমস্কার। গল্প সাথে অস্মিতায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি স্বনামধন্য লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে কুয়াশার রং। সম্পূর্ণ ভিন্ন স্বাদের গল্পটি আজকে আপনাদের জন্য, আপনাদের অনুমতি নিয়ে আমি তাহলে শুরু করি। কুয়াশার রং। ভয়ানক বর্ষা কদিন সমানভাবে চলছে, বিরাম বিশ্রাম একদম নেই। প্রতুল মেসের বাসায় নিজের সিটটিতে বসে বসে বিরক্ত হয়ে উঠেছে। কোথায় বা বাইরে বেরোবে, যাবার উপায়ই নাই কোনো দিকে। ছাদ চুয়ে চুয়ে ঘরে জল পড়ছে। সকাল থেকে বিছানাটা একবার এদিক আর একবার ওদিকে সরিয়ে বা কতক্ষণ পারা যায়। সন্ধ্যার সময় আরও জোর বর্ষা নামল। চারদিক ধোঁয়াকার হয়ে উঠল। বৃষ্টির জলের কুয়াশার ফাঁকে ফাঁকে গ্যাসের আলোগুলো রাস্তার ধারে ঝাপসা দেখাচ্ছে। প্রতুল একটা বিড়ি ধরালো। সকাল থেকে এক বান্ডিল বিড়ি নিয়ে উঠেছে। বসে বসে বিড়ি খাওয়া ছাড়া সময় কাটাবার আর উপায়ই বা কী? সিগারেট কেনবার তো পয়সা নেই। এই সময়টা সিগারেট খেয়ে কাটাতে হলে 2 বাক্স ক্যালেন্ডার নেভিকার্ড সিগারেট লাগত। প্রতুলের হঠাৎ মনে পড়ল, এবেলা এখনো চা খাওয়াই তো হয়নি। মেসের চাকরকে ডাকার উদ্যোগ করছে, এমন সময় দুয়ারে কে যেন ঘা দিল। হয়তো হরিশ চাকরের মনে পড়েছে তার ঘরে চা দেওয়া হয়নি। দুয়ার খুলে প্রতুল অবাক হয়ে চেয়ে রইল। এই যে প্রতুলদা, ভালো আছেন? নমস্কার, এলাম আপনার এখানেই। একটি 30-32 বছরের লোক, গায়ে ময়লা পাঞ্জাবি, পায়ে রবারের জুতো, হাতে একটা ছোট টিনের সুটকেস, সঙ্গে একটি এই বছর 9-10 ছোট ছেলে নিয়ে ঘরে ঢুকলো। ছাতি থেকে জল গড়িয়ে গড়িয়ে পড়ছে। ভেজা জুতোয় ঘরের দুয়ারের সামনেটা, মেঝেটা জলে দাগ হয়ে পড়ল। খোলা দরজা দিয়ে ইতিমধ্যে বৃষ্টির ঝাপটাও এসে ঢুকছে। আয় রে খোকা, যা গিয়ে বসকে যা। তোর জ্যাঠামশাই প্রণাম কর। দাঁড়া, পাটা মুছে দি গামছা দিয়ে আগে। প্রতুল তখনও ঠিক করতে পারে না এই লোকটা কে, এমন দুর্যোগের দিনে তার আশ্রয় গ্রহণ করতে এসেছে। দেশের লোক, গ্রামের লোক, এমন তো নয়। কোথায় একে সে যেন দেখেছে। হঠাৎ তার মনে পড়ে গেল, এ হচ্ছে সেই শশধর, নাথপুরের শশধর গাঙ্গুলি। এত বড় হয়ে উঠেছে সেই 18-19 বছরের ছোকরা। আর ছোটবেলার সেই চমৎকার চেহারা এত খারাপ হয়ে উঠল কিভাবে? চিনতে পারছেন প্রতুলদা? হ্যাঁ, এসো এসো, বসো। ওহ, কতকাল পরে দেখা। তা তুমি জানলে কি করে আমি এখানে আছি? ভালো আছো? এটি কে, ছেলে? বেশ বেশ। শশধর রাঙা দাঁত বার করে একগাল হেসে বলল, তা হবে না, সে আজ কত বছরের কথা বলুন তো? আজ 12-13 কি 14 বছর, তাই না? আপনার ঠিকানা নিলুম জীবন ভট্টাচার্যের কাছ থেকে। জীবন ভট্টাচার্যকে মনে পড়ছে না? আরে সেই যে জীবনদা আমাদের লাইব্রেরির সেক্রেটারি ছিল। কিন্তু জীবনবাবুই বা আমার ঠিকানা জানলেন কি করে? তার সঙ্গে তো 12-13 বছর আমার দেখা হয়নি। যতদিন নাগপুর ছেড়েছি ততদিন তার সঙ্গেও। আরে জীবনদাস শালার এক বন্ধু, আপনারও বন্ধু, শশধর বলল। রাধিকা বাবু, চিনতে পেরেছেন এবার? সেখানে জীবনদা শুনেছে। আপনি তো আমাদের খবর রাখেন না, আমরা আপনার খবর রাখি। এই স্থির হয়ে বস খোকা, 1 কাপ চা খাওয়ান না দাদা, বড্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। সঙ্গের ছোট ছেলেটি অমনি বলতে শুরু করলো, খিদে পেয়েছে বাবা, আমার খিদে পেয়েছে। তার বাবা ধমক দিয়ে বলল, থাম। ছোড়ার অমনি খিদে খিদে শুরু পেল। থাম না, খেয়েছিস তো সেই দুপুরবেলা। প্রতুল বলল, আহা, ওকে ধমকাচ্ছেন কেন? ছেলে মানুষ, খিদে তো পেতেই পারে। দাঁড়াও খোকা, আমি খাবার আনাচ্ছি। চা ও জলযোগ পর্ব মিটে গেলে প্রতুল বলল, তারপর শশধর, এখন কি হচ্ছে? শশধর বলল, করবো আর কি। রামজীবনপুরের ইউপি স্কুলের হেড পণ্ডিত
আজ 2 দিন ছুটি নিয়ে কলকাতায় এলাম, একটু কাজ আছে। ভালো কথা প্রতুলদা, এখানে একটু থাকার জায়গা হবে? প্রতুল বলল, হ্যাঁ, কিন্তু তার আর কি, থাকো না, জায়গা তো যথেষ্টই রয়েছে। আমি বলে দিচ্ছি তোমাদের খাওয়ার কথা রাত্রে। আজ প্রায় 12-13 বছর আগে প্রতুল নাথপুর গ্রামে মিউনিসিপ্যাল অফিসে কেরানির চাকরি নিয়ে যায়। নাথপুর নিতান্ত ক্ষুদ্র গ্রাম নয়, আশপাশের 4-5খানি ছোট বড় গ্রাম নিয়ে মিউনিসিপ্যালিটি। ইলেকশন নিয়ে দলাদলি মারামারি পর্যন্ত হয়। লাইব্রেরি ছিল, ডাক্তারখানা ছিল, হাই স্কুল ছিল, একটা পুলিশের ফাঁড়ি পর্যন্ত ছিল। একদিন নিজের ক্ষুদ্র বাসাটিতে বসে আছি একা। একটি 18-19 বছরের ছোকরা এসে প্রণাম করে বলল, আপনি বুঝি নতুন এসেছেন আমাদের গাঁয়ে? হ্যাঁ, এসো বসো। তোমার নাম কি? আমার নাম শশধর, আপনার সাথে আলাপ করতে এলুম। একলাটি বসে থাকেন? এসো এসো ভাই, ভালোই হয়েছে। তুমি স্কুলে পড়ো বুঝি? শশধর পরিচয় দিল যে না, সে স্কুলে পড়ে না, অবস্থা ভালো না, স্কুলে কে পড়াবে? তাছাড়া সংসারে বাবা নেই, তারই ঘাড়ে সংসার, মা, 2 বোন, 3টি ছোট ছোট ভাই, স্ত্রী। প্রতুল বিস্মিত হয়ে বলল, তুমি বিয়ে করেছো নাকি? শশধর বলল, আজ্ঞে হ্যাঁ, ও বছর বিয়ে হয়ে গিয়েছে। ছেলেটি দেখতে খুব সুশ্রী, সুপুরুষ। অল্প বয়সে বিবাহ হয়ে যাওয়াটা আশ্চর্য নয় বটে। কিছুক্ষণ বসে থাকার পর ছেলেটা সেদিন চলে গেল। তারপর থেকে মাঝে মাঝেই সে প্রায় আসতো। এই গ্রামে প্রতুল নতুন এসেছে, বিশেষ কারো সাথে পরিচয়ও নাই। এই অবস্থায় একজন তরুণ বন্ধু লাভ করে প্রতুলও বেশ খুশি। সময় কাটাবার একটা উপায় হলো। সন্ধেবেলাটা দুজনে গল্পগুজবে কেটে যায়। একদিন শশধর প্রতুলকে বাড়িতে যাওয়ার নিমন্ত্রণ করল। শশধরের মা তাকে ছেলের মতন যত্ন করে খাওয়ালো। শশধরের বোন কণা তাকে প্রথম দিনেই প্রতুলদা বলে ডাকলো। এই নির্বান্ধব পল্লীগ্রামে এদের স্নেহ সেবা প্রতুলের বড় ভালো লাগলো। এরপর অফিস থেকে প্রতুল নিজের বাসায় ফিরতে না ফিরতে শশধর প্রতুলকে ডেকে নিজের বাড়িতে প্রায় নিয়ে যেত। প্রায় বিকেলে চা পানের ও জলযোগের ব্যবস্থা সেখানে হয়ে থাকে। দিন কতক যাবার পর প্রতুল এতে সংকোচ বোধ করতে থাকে। শশধরদের সাংসারিক অবস্থা বিশেষ সচ্ছল নয়। রোজ রোজ তার জলযোগের জন্য ওদের খরচ করাতে প্রতুলের মন সায় দেয় না। সে খাওয়া বন্ধ করলো একদিন। অবশ্য মুখে সোজাসুজি কোনো কিছু বলতে পারা সম্ভব ছিল না, তবে যাওয়ার ইচ্ছা না থাকলে ওজোর আপত্তির অভাব হয় না। একদিন শশধর এসে বলল, আজ যেতেই হবে প্রতুলদা, কণা বলেছে তোমাকে নিয়ে না গেলে সে ভয়ানক রাগ করবে আমার ওপর। প্রতুল আশ্চর্য হয়ে বলল, কণা? হ্যাঁ হ্যাঁ, কণা আমার ছোট বোন, ভুলে গেলেন নাকি? চলুন আজ। প্রতুলের মনে বিস্ময় এবং আনন্দ দুইই হলো। কণার বয়স এই 15-16, রং ফর্সা, বেশ সুশ্রী মেয়ে, কথাবার্তাও বেশ চমৎকার, পাড়াগাঁয়ের তুলনায় লেখাপড়াও জানে ভালো। তার সম্বন্ধে কণা আগ্রহ দেখিয়েছে। কথাটা শুনতে কিন্তু মন্দ লাগলো না। কণা সেদিন প্রতুলের কাছে কাছেই রইল। কয়দিন না দেখাশোনার পর দুজনেরই দুজনকে বেশ ভালো লাগলো। ফেরার সময় প্রতুলের মনে হলো কণাকে আজ যেন তার অত্যন্ত আপনজন বলে মনে হয়েছে। কিন্তু কেন? নির্জন বাসায় ফিরে কথাটা সে ভাবল। কণা মেয়েটি ভালো, সত্যিই বুদ্ধিমতী, সেবাপরায়ণা, তাদেরই পাল্টি ঘর। আহা, এই জন্যই কি শশধরের এই তাগাদা, তাকে ঘন ঘন বাড়ি নিয়ে যাবার জন্য? প্রতুল আবার শশধরদের বাড়ি যাওয়া বন্ধ করল। শশধর এসে পিড়াপিড়ি করতে আরম্ভ করল। আদৌ বিলম্ব করল না যে চলুন চলুন এ কথা বলতে। এবার কিন্তু প্রতুল অত সহজে ভুলল না। তার মনে দ্বন্দ্ব লেগেছে। কণা তাকে সত্যই ভালোবাসে, না তাকে বিবাহের ফাঁদে ফেলার জন্য এটা একটা তার ছলনা মাত্র? কণার মা কি জন্য তাকে অত আদর করে থাকে? শশধর তাকে বাড়ি নিয়ে যেতে অত আগ্রহ দেখায়, এর কারণ প্রতুলের কাছে ক্রমশ স্পষ্ট হয়ে উঠল। গরিবের মেয়ে, বিয়ে দেবার সঙ্গতি নেই, এদিকে উপযুক্ত পাত্র চাই। উপযুক্ত পাত্র হিসাবে প্রতুল যথেষ্টই ভালো। সে হিসেবে প্রতুল 30 টাকা মাহিনা পায় অফিসে, বয়স কম, দেখতে শুনতেও এ পর্যন্ত তো প্রতুলকে কেউ খারাপ বলেনি।
এদের সকল স্নেহ ভালোবাসা বা আগ্রহের মধ্যে এই গূঢ় স্বার্থসিদ্ধির সন্ধান জেনে প্রতুলের মন এদের প্রতি নিতান্ত বিরূপ হয়ে উঠল। মাস 2 কেটে গিয়েছে। ভাদ্র মাস, 7-8 মাস বেশ ঝলমলে শরতের রোদ। খালের ধারে কাশফুল ফুটেছে, জল কাদা শুকিয়ে আসছে। পুজোর ছুটির আর বেশি দেরি নেই। প্রতুল বসে বসে সেই কথাই ভাবছিল। এ সময় একদিন কার মুখে প্রতুল শুনল শশধরের বাড়িতে নাকি বড় বিপদ, শশধরের মা নাকি মৃত্যুশয্যায়। শুনে সে একটু ব্যস্ত হয়ে উঠল। প্রতুল ওদের বাড়িতে না গেলেও সে এখানে প্রায়ই এসে বসে থাকতো আগে, চা খেত, গল্পগুজব করত। কই, মায়ের অসুখের কথা শশধর তো একবারও এসে বলল না। প্রতুল শশধরদের বাড়ি গেল। এমন বিপদের সময় না এসে চুপ করে বসে থাকা যায় নাকি? সেটা ভদ্রতা এবং মনুষ্যত্ব উভয়েরই বিরুদ্ধে। প্রতুলের কড়া নাড়ার শব্দে কণা এসে দরজা খুলল। প্রতুলের মনে হলো কণা তাকে দরজায় দেখে বিস্মিত হয়েছে। প্রতুলই আগে কথা কইল, বলল, মা কেমন আছে? আসুন বাড়ির মধ্যে, দাদা নেই বাড়িতে, ডাক্তার ডাকতে গিয়েছে। মায়ের অবস্থা ভালো না, কণা বলল। চলো চলো দেখি গিয়ে। আমি কিছুই জানি নে কণা অসুখের কথা। শশধর কদিন আমার ওখানে যায়নি, তবে মাঝে মাঝে যা গিয়েছিল তখন তো কিছু বলেনি আমাকে। বলবে কি, মার অসুখ আজ সবে 5 দিন হয়েছে তো। পরশু রাত্রির থেকে বাড়াবাড়ি যাচ্ছে। এর আগে তো এমন হয়নি, কণা বলল। ঘরের মধ্যে ঢুকে যেটা প্রতুলের চোখে সর্বপ্রথম পড়ল সেটি এদের দারিদ্র্যের কুশ্রী ও মলিন রূপ। সে নিজেও বড়লোকের ছেলে নয়, কিন্তু তবুও তাদের বাড়িতে গৃহস্থালির যে শ্রীছাঁদ আছে এখানে তার সিকিও নেই। কণা বলল, এতকাল আসেননি কেন এদিকে? আমাদের তো ভুলেই গিয়েছেন আপনি। প্রতুলের মনে কষ্ট হলো। কণার ক্লান্ত, উদ্বেগপূর্ণ এবং ঈষৎ বিষণ্ণ চোখ দুটোর দিকে চেয়ে তার মনে হলো সে বড় নিষ্ঠুর কাজ করেছে এতদিন এখানে না এসে। কণা বড় ভালো মেয়ে। যতক্ষণ প্রতুল তাদের বাড়িতে রইল ততক্ষণের মধ্যে প্রতুল জানতে পারল কণার কি কর্তব্য জ্ঞান। রুগ্ন মায়ের কি সেবাটাই না করছে কণা। এত দুঃখে উদ্বেগেও কণার সুন্দর রূপ ম্লান হয়নি। অনেক মেয়েকে সে দেখেছে, সাজলে গুজলে সুশ্রী বলে মনে হয়, কিন্তু মলিন কাপড় পরে থাকলে বা চুল না বাঁধা থাকলেও কিংবা হয়তো সদ্য ঘুম থেকে ওঠা অবস্থায় দেখলে সে সকল মেয়েদের বড় খারাপ দেখায়। কণার রূপের মধ্যে কিছু একটা আছে যাতে কোনো অবস্থাতেই খারাপ দেখায় না। এত অনিয়ম, রাত্রি জাগরণ, উদ্বেগ, পরিশ্রমের মধ্যেও কণা তেমনই ফুটন্ত ফুলটির মতো তাজা, তেমনই লাবণ্য ওর সুকুমার মুখে। কণার সম্বন্ধে এই একটি মূল্যবান সত্য আবিষ্কার করে প্রতুল আনন্দিত ও বিস্মিত দুইই হল। এরপর প্রতুল কয়দিন কণার বাড়িতে নিয়মিত আসতে যেতে লাগলো। রোগিণীর সেবায় সেও কণাকে সাহায্য করত। স্টোভ জ্বালা, জল গরম করা, বিছানায় চাদর বদলানো, এ সকল কাজে রোগিণীকে বিছানার একপাশে সরানো, ডালিম বেদানা দানা ছাড়ানো। 5ম দিনের প্রাতঃকালে কণার মা যখন ইহলোকের মায়া কেটে চলে গেলেন তখন সেই শোকসন্তপ্ত পরিবারকে সে যথাযোগ্য সান্ত্বনা দেবার চেষ্টা করতে লাগলো। দাহকার্যের খরচপত্র নিজে হইতে দিল, কারণ শশধর একেবারে কপটদক শূন্য সেদিন। নিজে শ্মশানে গিয়ে শেষ পর্যন্ত রইল, আবার সকলের সঙ্গে সেখান থেকে কণাদের বাড়ি ফিরে আগুন তাপিল এবং নিমের পাতা দাঁতে কাটল। কণা আজকাল প্রতুলের দিকেও বড় টানে। তার সুখ দুঃখ, সে রাত্রে ঘুমালো কি না, তাকে চা ঠিক মতন দেওয়া হলো কি না, সেই সঙ্গে কিছু না হোক এক মুঠো মুড়ি তেল নুন মেখে দেওয়া, এসব দিকে কণার যেন সতর্ক দৃষ্টি। এত দুঃখ বিপদের মধ্যেও ইহাও প্রতুলের মনে বড় আনন্দ দিচ্ছে। শ্রাদ্ধের আগের দিন প্রতুল শশধরকে নিজের মাইনে থেকে 20টা টাকা দিয়ে তাকে কি কি করতে হবে তার পরামর্শ দিল। জিনিসপত্র ও লোকজন খাওয়ানোর ফর্দ ধরালো। সামান্য তিলকাঞ্জন শ্রাদ্ধ হবে, এসব কথা কণাদের বাড়িতে বসেই হচ্ছিল। পরামর্শান্তে প্রতুলকে বসিয়ে রেখে শশধর কোথায় যেন বাইরে বেরোলো। প্রতুলের বসে থাকার কারণ সে এখনো বৈকালিক চা পান করেনি।
না খেয়ে গেলে কণা চটে যাবে। কণা চা নিয়ে ঘরে ঢুকল। প্রতুল কণার হাত থেকে পেয়ালাটা নিল। পাশে বসে কণা। কালকের সব জোগাড় করে রাখো কণা, ফর্দ দিয়েছে নবীন ভট্টাচার্যি। সন্ধ্যের পর একবার দেখে নিও সেখানা। শশধর কেনাকাটা করতে গিয়েছে, যদি কিছু বাদ পড়ে আনিয়ে নিও। আপনি টাকা দিলেন? কণা জিজ্ঞেস করল। আমি? হ্যাঁ, তা দিয়েছি। কত টাকা দিলেন? কণা জিজ্ঞেস করে। সে কথায় তোমার কি দরকার? সে এমন কিছু নয়। তাছাড়া ধার। শশধর আবার আমার দাদা আবার আপনাকে ছাই দেবে। আপনাকে কথাটা বলবো ভেবেছি। কেন আপনি আমাদের পেছনে এমন খরচ করেন? করবেন না। রোগের সময় টাকা দিয়েছেন, আবার কাজের সময়ও দেবেন। আপনি কি এমন 950 টাকা ব্যাংকে জমিয়েছেন শুনি? মাইনে তো পান 30টি টাকা। আপনার নিজের বাবা মা ভাই বোন রয়েছে, তাদেরকে কি দেবেন? নিজে কি খাবেন? আপনাকে বলি শুনুন, দাদা বেকার বসে আছে। আপনার কাছ থেকে টাকা নিয়ে তা কখনো আর উপুর হাত করবে না। ওর ওই স্বভাব। আপনি আর 1 পয়সা দেবেন না, আমি বলে দিচ্ছি। মায়ের কাজ হোক আর না হোক, আপনার কি? আপনি কেন দিতে যাবেন? প্রতুল বিস্মিত দৃষ্টিতে কণার মুখের দিকে তাকায়। কণার মুখে একটি সবল তেজস্বী সারল্য, সত্যবাদী স্পষ্টবাদী ও ডাগর চোখ দুটো, যা খোসামত করতে বা ছলনা করতে শেখেনি আজও, প্রতুলের মনে হলো। কিন্তু কণা যে কি নতুন ধরনের কথা বলল! ভারী আশ্চর্য কথা। এতদিন কণাকে চিনতে পারেনি সে, আজকে চিনল। শ্রদ্ধা এবং সম্ভ্রমে প্রতুলের মন পূর্ণ হয়ে উঠল। কণা সাধারণ মেয়ে নয়। শ্রাদ্ধ শান্তি মিটে গেল। প্রতুল নিয়মিত ওদের বাড়ি যাতায়াত করতে লাগলো। কণার সেবা অভ্যস্ত হয়ে গিয়েছে প্রতুল। সে যত্ন ও সেবায় এতটুকু খুঁত কোনোদিনও প্রতুলের চোখে পড়ে না, আজও। মায়ের শোক খানিকটা প্রশমিত হবার পর কণা আরও সুশ্রী হয়ে উঠেছে। এখন এক পরিস্ফুট যৌবনশ্রী তার অঙ্গ প্রত্যঙ্গে। প্রতুল ইতিমধ্যে মনে মনে ভেবে স্থির করেছে কি করে কথাটা এবার সে পারবে। কথাবার্তা না হয় পাকা হয়ে রইল, অসহজ কেটে গেলে বিবাহ হতে বাধা কোথায়? পরের বাড়ির তরুণী পূর্ণ যৌবন মেয়ের সাথে এভাবে মেলামেশা করা উচিত নয়। একটা পাকাপাকি কথা হওয়া ভালো। বিকেলে প্রতুল কণাদের বাড়ি গেল। কণা এসে বসল। এই রে, বাস, আমি বলেছি কি বলেছি। প্রতুলদা তো এলো বলে। দুধ নেই চা করবার। পিন্টু দুধের কড়া আলগা করে দিয়েছে, আর সব দুধখানি উপুর করে রেখে দিয়েছে বেড়ালে। বসো কণা, এখানে চা হবে এখন, তার জন্যে কিছু নয়। কণা এখন মাতৃহীন ছোট ভাই বোনের মায়ের স্থান পূর্ণ করে নিয়েছে। সংসারে সেই এখন কর্ত্রী। প্রতুল তা জানে। কিন্তু এই ক্ষুদ্র কর্ত্রীটি মাঝে মাঝে কীরকম ফাঁদে পড়ে যায় পয়সা কড়ির অভাবে, তাও প্রতুল দেখেছে। কণা তাকে কিচ্ছু বলে না, কোনো দিনও না, কিন্তু সে নানা রকমভাবে টের পায়, যেমন আজ পেল। কণা কি একটা কাজে উঠে গিয়েছে। প্রতুল কণার ছোট্ট ভাই বিনুকে ডাকল। কি হয়েছে খোকাবাবু? ভাত খেয়েছি। এখন কি খেয়েছ? আর কিছু নেই, ভাত নেই, দিদি খায়নি। তখন সেখানে কণার ছোট বোন 11 বছরের পিন্টু আসলো। প্রতুল বলল, কণা খায়নি কেন? পিন্টু বলল, ভাত ছিল না, ওবেলা চাল ধার করে নিয়ে এলো দিদি, ওই সরকারদের বাড়ি থেকে। দাদা কাল কোথায় গিয়েছে, আজও তো ফিরল না। মহেশ চকর্তির দোকানে টাকা পাবে বলে চাল ডাল আর দেয় না আজকাল। দিদি এখন কোথায় পাবে, কোন দিকে যাবে বলো? প্রতুল অনেক কথা ভাবল। কণা সংসার চালাতে পারে না টাকার অভাবে। সে নিজে যদি বাইরে থেকে 2-10 টাকা সাহায্য করে, এটা ভিক্ষার মতন দেখাবে। কিন্তু সে টাকা হাত পেতে নেয়ার মেয়ে তো কণা নয়। কণাকে সে অপমানের মধ্যে টেনে আনতে তার মন সরে না। অথচ এরকম কষ্ট করে কণাই বা কতদিন বাঁচবে? সব দিকের মীমাংসা করতে হলে বিবাহের কথাটা পারতে আর দেরি করা উচিত নয়। আজই সে কণার সঙ্গে এ বিষয়ে একটা বোঝাপড়া করবে। তারপর শশধরকে জানালেই না হয় চলবে। শশধরটা মানুষ নয়, সে ইতিমধ্যে সে কথা বেশ বুঝে ফেলেছে। কণা চা নিয়ে ঘরে ঢুকলো। একটু দেরি হয়ে গেল প্রতুলদা, দুধ ছিল না এক্কেবারে। আনলাম রায় কাকাদের বাড়ি থেকে। দেখুন তো চাটা খেয়ে কেমন হয়েছে। প্রতুল বলল, ব্যস্ত হয়ে ঘুরছো কোথায় কণা? বসো এখানে,
কথা আছে। শীতকালের বিকাল, কণাদের বাড়ির চারপাশে বন জঙ্গলে বনমৌরি লতায় ফুল ফুটেছে। বেশ একটা উগ্র সুগন্ধে অপরাহ্নে শীতল বাতাস ভরপুর। ভাঙা ইটের পাঁচিলের গায়ে রাঙা রোদ পড়ে কণাদের পুরনো পৈতৃক ভদ্রাসনের প্রাচীনত্ব ও দারিদ্র্য যেন আরও বাড়িয়ে তুলেছে। কণা বলল, প্রতুলের মুখের দিকে আগ্রহের সঙ্গে চেয়ে, কি প্রতুলদা? তোমাকেই কথাটা বলি, কিছু মনে করো না কণা। অনেক দিন থেকে কথাটা আমার মনে রয়েছে, বলি বলি করে আর বলা হয়ে উঠছে না। তুমি আমায় বিয়ে করবে কণা? আমি অত্যন্ত সৌভাগ্য বলে মনে করব যদি। কণা খানিকটা চুপ করে আছে। খানিকক্ষণ দুজনের কেউই কথা বলে না। তারপর ধীরে ধীরে কণা অনেকটা যেন চাপা সুরে বলল, সে হয় না, সে হয় না প্রতুলদা। প্রতুল বিস্মিত হলো। কণার এই উত্তর সম্পূর্ণ অপ্রত্যাশিত তার কাছে। বলল, হয় না? কেন হয় না কণা? কণা মাটির দিকে চোখ রেখে পূর্ববৎ নরম সুরে বলল, হয় না প্রতুলদা, কারণ আছে অবশ্যই, কিন্তু সে কথা বলবো না। বিয়ে হতে পারে না। কেন? কণাকে অন্য কোনো পুরুষকে ভালোবাসে? কই, আর কোনো যুবককে তো প্রতুল কোনোদিন ওদের বাড়িতে যাওয়া আসা করতে দেখেনি। ব্যাপার কি? কারণটা জানতে পারলে বড় ভালো হতো কণা। খুব বেশি বাধা কি কিছু আছে? হ্যাঁ, তা তো আছে প্রতুলদা। কারণটা কিছু বলবে আমায়? আপনি কিছুই জানেন না। দাদা কিছু বলেনি আপনাকে? প্রতুল আরও বিস্মিত হলো। কি জানবে সে? আর শশধরই বা তাকে কি বলবে? অত্যন্ত আগ্রহ ও কৌতূহলের সঙ্গে সে বলল, না কণা, তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। শশধর কি বলবে আমায়? আমি আমি বিধবা যে। তুমি? হ্যাঁ, 8 বছর বয়সে আমার বিয়ে হয়। 13 বছর বয়সে এই 5 বছর হলো। প্রতুলের মাথা বন বন ঘুরতে লাগলো। সর্বশরীর যেন ঝিমঝিম করছে। কণা বিধবা? কণার বিবাহ হয়েছিল 8 বছর বয়সে? অদৃষ্টের কি দারুণ পরিহাস! আর সে কত আকাশকুসুম না রচনা করছে মনে মনে এই কণাকে নিয়ে। এদের প্রতি মনে মনে কত অবিচার করেছে, তাকে জামাই করার উদ্দেশ্যে প্রতি আরোপ করেছে। গ্লানি ও অনুতাপে প্রতুলের মন পূর্ণ হয়ে গেল। কিন্তু কণা, এ কথা তো আমি জানতাম না, আমাকে তো কেউ কিছু বলেনি। আমার কিন্তু ধারণা ছিল যে আপনি জানেন, দাদা বলেছে আপনাকে। আমিও অবাক হয়ে গেছি এ কথা শুনে। একটা কথা বলবো কণা, বিধবার পুনর্বিবাহ তো হচ্ছে সমাজে। প্রতুলদা, ওসব কথা থাক। যা হয় না যেখানে, সেখানে সে কথা তোলা মিথ্যে, মিথ্যে, একেবারে মিথ্যে। না, আমার কথার উত্তর দাও কণা। আমি অমন ধরনের কথা শুনবো না তোমার মুখে। তোমায় সুখী করার দিকে আমার লক্ষ্য, সেজন্যে সংস্কার এবং সমাজ আমি অনায়াসে ঠেলব। কণার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে মুখ নিচু করে আঁচলের প্রান্ত দিয়ে চোখ মুছে বলল, আপনার পায়ে পড়ি প্রতুলদা। প্রতুল আর কিচ্ছু বলতে পারল না। পরদিন অফিসে এসে সে চাকরিতে ইস্তফা দিয়ে দিল। 1 মাসের নোটিসে। এখানে আর থাকবে না। আর থাকার ইচ্ছা নাই, লাভও নাই। এই 1 মাসের মধ্যে সে কণাদের বাড়ি গেল প্রায় প্রত্যেক দিনই, কিন্তু চাকরিতে যে নোটিশ দেওয়ার কথা কাউকে বলল না। বিবাহ সম্বন্ধে কণার সাথে আর কোনো কথা সে বলে না, যদিও কণা আগের মতোই তার কাছে নিঃসংকোচে আসে, বসে, কথাবার্তা বলে। যাবার পূর্বে সে কণাদের বাড়ি গেল। অন্যান্য কথাবার্তার পর সে বলল, কণা, আমি এখান থেকে চলে যাচ্ছি কাল। কণা আশ্চর্য হয়ে প্রতুলের মুখের দিকে চেয়ে বলল, চলে যাবেন? কেন প্রতুলদা? চাকরি ছেড়ে দিচ্ছি। সে কি কথা? কথা ঠিকই তাই, কাল যাচ্ছি, বলল প্রতুল। কণা বলল, সত্যি? হ্যাঁ সত্যি। মিথ্যে বলে লাভ কি তোমায়? সে কথা তো একদিনও বলেননি। না বলিনি, বলেই বা লাভ কি, যেতেই যখন হবে। প্রতুল বলল। কণা বলে, কেন? এখানে আপনার অসুবিধা কি হচ্ছিল? ভালো চাকুরি পেয়েছেন বুঝি কোথাও? কোথাও না। কণা চুপ করে রইল। প্রতুলও তাই। খানিক পরে কণা বলল, যাবেন তা আমি জানতুম। বিদেশি লোক আপনি, আপনাকে তো ধরে রাখা যাবে না।
আমাদের কথা আপনি শুনবেনই বা কেন? অনেক জ্বালাতন করেছি, কিছু মনে করো না কণা। কণা চুপ করে রইল। এ পর্যন্ত সেদিন কণার সঙ্গে কথাবার্তা। পরদিন আরেকবার কণাদের বাড়ি যাবার কথা ভেবেও প্রতুল আর যায়নি। দুপুরে ট্রেনে প্রতুল চলে আসলো। সারা পথ কেবল কণার কথাই মনে হয়েছে প্রতুলের। সেই অভাব অনটনের সংসারে চিরকাল কাটাতে হবে তাকে। গরিবের ঘরের অল্পবয়সী বিধবা মেয়ে, দাদার সংসার ছাড়া আর উপায় নাই। কণার জীবন অন্ধকার, কোনো আলো নেই কোনো দিকের। প্রতুলের বুকের মধ্যে কোথাও যেন টনটন করছে। কণাকে কার কাছে রেখে যাচ্ছে সে? পরক্ষণেই ভাবল, কি মুশকিল, কণা রয়েছে তার বাপের ভিটেতে, ভাই বোনেদের কাছে, দাদার কাছে। আমার সঙ্গে তার কি? মাস ৫-৬ পর সেই ফাগুন মাসেই মায়ের পীড়াপিড়িতে তাকে বিয়ে করতে হলো। প্রতুলের শ্বশুরের ২-৩টি বড় বড় কলিয়ারি ছিল, কিন্তু কলিয়ারিগুলির অবস্থা ছিল খারাপ। চুরি হতো নির্ভরযোগ্য ম্যানেজারের অভাবে। প্রতুলের শ্বশুর একদিন প্রস্তাব করল, সে অফিসের পরে চাকরি না করে যদি কলিয়ারিগুলোর তত্ত্বাবধান করে, তবে অফিসে যে বেতন পাচ্ছে তা তো পাবেই, উপরন্তু ভবিষ্যতে একটা উন্নতির আশা থাকে শ্বশুর জামাই উভয়েরই। প্রতুল শ্বশুরের এই প্রস্তাবে রাজি হলো। আরও বছর ২ পর কলিয়ারির অবস্থা সত্যই ফিরল প্রতুলের কর্মদক্ষতায়। প্রতুল আসানসোলের রেল স্টেশন থেকে এই ৩ মাইল দূরে ব্রহ্মচক কলিয়ারিতে সাজানো বাংলোতে ইতিমধ্যে তার একটা ছেলেও হয়েছিল। স্ত্রী পুত্র সহযোগে বাস করতে লাগলো। একটু স্টাইলের উপরই থাকে, না থাকলে চলে না, কাজের খাতিরেই থাকতে হয় তাকে। কি জানি কেন এখানে এসে কণার কথা তার বড়ই মনে পড়তে লাগলো। আজ তার এই সাজানো বাংলো, সুখ, ঐশ্বর্য, এতে ভাগ কণা কিছুই পেল না। সেই সুদূর পাড়াগায়ে দারিদ্র ও নিরাশার অন্ধকারের মধ্যে ভাঙা পুরনো ইটের পুরনো কোঠাবাড়ি আঁকড়েই পড়ে রইল কণা। প্রতুলের মনটা যেন হাহা করে ওঠে। সে বোঝে এখনও কণার কথা তার মনে জুড়ে বসে আছে। তাই তাকে ভুলে যাওয়া প্রতুলের পক্ষে সহজ নয়। প্রতুলের স্ত্রী বড়লোকের মেয়ে, বাল্যকাল থেকে সে সুখভোগ করে এসেছে। তাকে খাইয়ে পরিয়ে নতুন জিনিস দেখিয়ে লাভ কি? তেলা মাথায় তেল দেওয়া। বরং সে চিরবঞ্চিতা, জীবন যাকে কিছুই দেয়নি, তাকে যদি আজ সে... কেন এমন হয় জীবনে কে বলবে? কেন হয়? যে পেয়ে আসছে সেই বরাবর পায়, আর যে পায় না সে কখনোই পায় না। যাকে খাইয়ে সুখ, পরিয়ে সুখ, দেখিয়ে সুখ, তাকে খাওয়ানো যায় না, পড়ানো যায় না, দেখানোও যায় না। কেন হয় এমন? এসব ৪-৫ বছর আগের কথা। আজ কয়েকদিন হলো প্রতুল কলকাতায় এসেছে চাকরির খোঁজে। কলিয়ারি আছে, কিন্তু প্রতুলের স্ত্রী আর নেই। পুনর্মূষিক পর্যায়ে এসে দাঁড়াবার ইতিহাস আছে। সংক্ষেপে এই যে, গত বছর স্ত্রীর মৃত্যুর পর থেকেই শ্বশুরের কলিয়ারিতে থাকা প্রতুলের ভালো মনে হচ্ছে না, এবং তারপর দেখা গেল প্রতুলের শ্বশুরেরও তা ক্রমশ ভালো বলে মনে কিছুতেই নিচ্ছে না। সুতরাং আজ কয়েকদিন হলো প্রতুল তার ছেলেটিকে সঙ্গে নিয়ে এসেছে কলকাতা, এবং পরিচিত একটি মেস বাড়িতে উঠেছে চাকরির সন্ধানে। এই সেই শশধর, কণার ভাই। এতকাল পর হঠাৎ এভাবে কোথা থেকে কেমন করে এসে পড়ল। কিছুক্ষণ বসে শশধর চা খেয়ে সুস্থ হবার পর প্রতুল বলল, তারপর কি মনে করে শশধর, কেমন আছো? শশধর বলল, ভালোই আছি। আপনি এখানে আছেন তা শুনলুম জীবনদার কাছে। আপনি নাকি চাকরি খুঁজছেন, সেই জন্যেই আমার এখানে আসা। আপনার সব কথাই শুনেছি প্রতুলদা। কি ব্যাপার, চাকরি সন্ধানে আছে নাকি তোমার? আমাদের দেশের মিউনিসিপ্যাল অফিসের সেই কেরানির পোস্ট খালি হয়েছে। আপনি গেলে ওরা লুফে নেবে এক্ষুনি। কিশোরী চাটুর্যে এখন চেয়ারম্যান, আপনাকে বড় ভালোবাসত। আমাদের আপনার লোক। দিন একখানা দরখাস্ত করে, আমি লিখলে একবার গিয়ে ইন্টারভিউ করে আসবেন চেয়ারম্যানের সঙ্গে। আবার সেই নাগপুর, সেই মিউনিসিপ্যাল অফিসে ৩০ টাকা বেতনের কেরানির পদ। তা হোক। প্রতুল দরখাস্ত লিখে পরদিন সকালে শশধরের হাতে দিয়ে দিল। চাকরি না করলে চলবে না। ছোট ছেলেটাকে নিয়ে ৩০ টাকার মাইনের একটা চাকরি পেলে তার খুব চলে যাবে। তার বাবা মা জীবিত বটে, কিন্তু ছেলের রোজগারের ওপর তাদের নির্ভর করতে হয় না। দিন ১৫ পর শশধর লিখল, চাকরি সব ঠিক,
একবার এসে চেয়ারম্যানের সঙ্গে দেখা করা দরকার। প্রতুল ছেলেকে নিয়ে নাগপুর চলল। 10 বছর আসেনি এদিকে, অথচ যেন মনে হচ্ছে কাল এ গ্রাম ছেড়ে গিয়েছে। কণার কথা সেই শশধরকে জিজ্ঞাসা করতে পারেনি। কোথায় যেন বাঁধ ছিল, বহু চেষ্টা করেও পারেনি। আজ স্টেশনে নামতেই কণার কথা প্রথমেই মনে পড়ল। কণা যেখানেই থাকে সেখানেই সে থাকবে জীবনের বাকি কটা দিন। বেলা প্রায় 1টা। শশধর স্টেশনে ছিল। বলল, প্রতুলদা, আপনার সেই পুরনো বাসা ভাড়া করে রেখেছি, কোনো অসুবিধা হবে না। আর কণা বলে দিয়েছে আজ ওখানে খাবেন, চাকরি হয়ে যাবে এখন, সব বলা আছে। প্রতুল বলল, এবেলা খাবো না, খোকাকে বরং নিয়ে যাও কণার কাছে, আমি অফিসে পরে যাব। আমরা দুজনেই সকালে খেয়ে গাড়িতে চড়েছি। বিকেলের দিকে চেয়ারম্যানের সাথে দেখা সাক্ষাৎ করে প্রতুল শশধরদের বাড়ি গেল। প্রথমেই কণা এসে সামনে দাঁড়ালো। প্রতুলদা, এতদিন পর মনে পড়ল। তারপর সে পায়ের ধুলো নিয়ে প্রণাম করল। প্রতুল অবাক হয়ে চেয়ে রইল। সে কণা কোথায়? কোথায় সেই লাবণ্যময়ী কিশোরী? এ কণাকে সে চেনে না। কণা পূর্বাপেক্ষা শীর্ণা হয়েছে, যৌবনের সৌন্দর্য অন্তরিত হয়েছে অনেক কাল বলেই মনে হয়। যদিও বর্তমানে 27-28 বছরের বেশি বয়স নয় কণার, মুখের কোথাও পূর্ব লাবণ্যের চিহ্ন মাত্র নেই। প্রতুল বিশেষভাবে খুঁজল, কিন্তু কোনো চিহ্ন পেল না। সঙ্গে সঙ্গে প্রতুল দেখল কণার ওপর তার সেই ভালোবাসা যেন এক মুহূর্তে মন থেকে কর্পূরের মতো নুবে গিয়েছে। এই কণা অন্য একজন স্ত্রীলোক, তার ভালোবাসার পাত্রী নয়, তার পরিচিত কণা এ নয়। এ কণাকে সে ভালোবাসবে? না না, এ হতে পারে না। কণা অবশ্য খুব আদর যত্ন করল। খাওয়া দাওয়ার পর প্রতুলকে পান এনে দিল। কণা বলল, কতদিন আসেননি, অনেক কথা আছে আপনার সঙ্গে প্রতুলদা, বসুন, আমি আসছি। প্রতুল ভাবছিল, ভাগ্যে কণার সঙ্গে তার বিয়ের সুবিধা বা যোগাযোগ হয়নি। কি বাঁচিয়েই গেছে সে, ভগবান বাঁচিয়ে দিয়েছে তাকে। 2-4টে মামুলি কথা বলে প্রতুল ছেলের হাত ধরে ওদের বাড়ি থেকে বাইরে বেরিয়ে হাঁপ ছেড়ে বাঁচল। পরদিন সকালে শশধরকে ডেকে বলল, না ভাই, ছেলেটার শরীর খারাপ হয়েছে, কাল রাত্রেই। তোমাদের যা ম্যালেরিয়ার দেশ, ছেলে নিয়ে এখানে চাকরি পোষাবে না, অন্যত্র আমি চেষ্টা করে দেখি। কেমন লাগলো আজকের এই গল্প? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কুয়াশার রং। যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আর হ্যাঁ, আপনাদের প্রিয় চ্যানেল গল্প সাথী অস্মিতাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখবেন, যাতে যে কোনো সময় আমি গল্প দিলে তা আপনাদের কাছে নোটিফিকেশন হিসেবে চলে যায়। আর হ্যাঁ, সবাই খুব খুব ভালো থাকবেন। নমস্কার।